বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। শনিবার ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে গুটেরেস এই কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি। ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশ্যে গুটেরেস বলেন, বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো এজেন্ডা নেই। বাংলাদেশ ও এদেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের এজেন্ডা। এরপর যে তথ্যটি আমরা যদি দেখি, যেদিকে জাতিসংঘের মহাসচিবের সাথে শনিবার গোল টেবিল বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। এই বিষয়টি জাতিসংঘের মহাসচিবকে তিনি জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের যেসব বিষয় আছে সেগুলো দ্রুত করে জাতীয় নির্বাচন দেওয়ার কথাও তার সাথে আলোচনা হয়েছে। জাতিসংঘের মহাসচিব কিছু বলেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, তিনি কোনো কমেন্ট করেননি। এই সময় মির্জা ফখরুল আরেকটি কথা বলেছেন, গোল টেবিলটা ঠিক বোঝেননি তিনি, এমনটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। বৈঠকে জামায়াত ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং বৈঠক শেষে জানানো হয় যে তারা সংস্কারের ব্যাপারে কথা বলেছেন, একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে কথা বলেছেন, টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছেন। জাতিসংঘের মহাসচিব তাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করেছেন এমনটাই বলেছেন, এবং তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি, সংস্কারের যে ধারাবাহিকতা তা বাস্তবায়নের জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। শনিবার অ্যান্টনিও গুটেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক করে বেরিয়ে সাংবাদিকদের এই কথাগুলো বলেন নাহিদ ইসলাম। নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেছেন যে, আমরা মনে করি এবং বলেছি, নির্বাচনকে আমরা একটি সংস্কারের প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি। কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। অন্য সব রাজনৈতিক দলও এই কথার সাথে একমত পোষণ করেছে। আরেকটি তথ্য, তা হচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোক মিছিল করার জন্য কথা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন যে, আজকের এই দিনটি আমরা গতকালই অর্থাৎ শুক্রবারের কথা বলছেন তিনি, যে শোক দিবস ঘোষণা করেছিলাম। মাগুরার শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা বাংলাদেশ শোকে পাথর হয়ে গেছে। তার প্রতিবাদে আমাদের পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন করেছি, সারা দেশে উত্তোলন করা হয়েছে। আরও বেশ কিছু কথা তিনি বলেছেন। এদিকে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দিয়েছিল বামপন্থী 8টি সংগঠন। সেটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয়। তারা সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করেন, এবং এই কর্মসূচির পাল্টায় আমরা যদি দেখি যে ঢাকার পুরানা পল্টনে সিপিবির যে কার্যালয়ে, সেখানে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ঘোষণা দেন সিপিবি অফিস ঘেরাও করারও। পিনাকির সেই ডাকের প্রেক্ষিতে আমরা যেটা দেখেছি, সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেমন কোনো জনসমাগম বা বিশৃঙ্খলা দেখা যায়নি। এই ছিল কিছু তথ্য। আলোচনায় চলে যেতে চাই। আমি একটু প্রথমে আসি সাজেদুল হক রুবেল, আপনার কাছে যে বিষয়টি নিয়ে বলছিলাম, যে এই যে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং আরো যে দাবিগুলোতে বা 8টি বামপন্থী সংগঠনের যে কর্মসূচি ছিল, আপনাদের সিপিবির যে কর্মসূচি ছিল, এবং যেটি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য তিনি এক রকমের ডাক দিয়েছেন ছাত্র জনতার কার্যালয় বানানোর জন্য, পুরো বিষয়টি নিয়ে ঘেরাওয়ের ডাক দিয়েছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন সাজেদুল হক রুবেল? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ সকল দর্শকদেরকে সাজেদুল হক রুবেল, শুভেচ্ছা। আপনার সাউন্ডটি সম্ভবত অফ করা। আমার সাউন্ড অফ তো না,
সাউন্ড তো খোলা জি, আছে। বলুন বলুন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি। প্রথমত আজকে খুব ব্যস্ত একটি দিন আমরা কাটিয়েছি আরকি। আমাদের পার্টির কমরেডরা আমরা কাটিয়েছি। সেই ভোর থেকে শুরু করে বলা যায় সন্ধে পর্যন্ত। আমাদের নানা রকম কর্মসূচির মধ্যে থাকতে হবে এবং সেখান থেকে ফিরেছি। ক্লান্তি তো রয়েছে। তবে এখানে একটি কথা বলতে চাই আরকি। প্রথমত আজকের দিনটি আমাদের যেভাবে পালন করবার কথা ছিল, তা একই সাথে শোক এবং আন্দোলনের মধ্য দিয়ে করার কথা ছিল আরকি। এবং আমরা তাই করেছি। আমাদের আ ভাতৃপ্রতিম সংগঠন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, ছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তারপর বাংলাদেশ জাসদের ছাত্রলীগ সহ হচ্ছে নানান সাংস্কৃতিক সংগঠন সহ মোট ৮ টি বা এর অধিক সংখ্যক হচ্ছে সংগঠনের আজকে একটি আ কর্মসূচি ছিল। সেই কর্মসূচি ছিল হচ্ছে আপনার হলো শহীদ মিনারে গণমিছিলও ছিল। তবে সেটিকে আমরা সংক্ষিপ্ত আকারে এনেছি। তার মধ্যে ২ টি কারণ রয়েছে। তার একটি প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেছেন এবং ঠিক এমন সময় হচ্ছে যে একটি উস্কানিমূলক যে তৎপরতা বা উস্কানিমূলক কিছু বিষয় আমরা সামাজিক মাধ্যমে দেখেছি গতকাল সন্ধ্যা থেকে আরকি। আর যেটাতে হচ্ছে আমরাও যদি গণমিছিল মোটামুটি সর্বশক্তি দিয়ে করতাম, আর হচ্ছে যদি সেটার পাল্টাও যদি হচ্ছে কোনো উস্কানিমূলক কোনো মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস হতো, এই পাল্টাপাল্টি বিষয়টি কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি ঠিক এই গণঅভ্যুত্থান উত্তরকালে যখন বাংলাদেশ একটা নতুন মানে বাংলাদেশ রাষ্ট্রটাকে সংস্কার করবার একটি প্রক্রিয়া আমরা পরিচালনা করছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে অগ্রসর হচ্ছে। ঠিক সে সময় এই ঘটনাটি একটি গভীর অভিঘাত তৈরি করতো এবং সারা পৃথিবীর কাছে একটি খুব নেতিবাচক মেসেজ দিত। ফলে আমাদের কাছে এটি খুবই রহস্যজনক একটি উস্কানি মনে হয়েছে। আমাদের জন্য উস্কানি মনে হয়েছে। ফলে আমরা খুবই ধৈর্যের সাথে, আমরা খুবই দায়িত্বশীলতার সাথে আমাদের কর্মসূচিগুলো আজকে গুছিয়ে নিয়েছি। আমরা নতুন গুছিয়ে নিয়ে আমরা হচ্ছে গিয়ে কর্মসূচি পালন করেছি শহীদ মিনারে। আমাদের কমরেডরা, ছাত্ররা, যুবকরা, সাংস্কৃতিক কর্মীরা তারা তাদের কর্মসূচি ঠিকই পালন করেছেন শহীদ মিনারে। দাঁড়িয়ে সাহসের সাথেই তারা শহীদ মিনারে কর্মসূচি পালন করেছে। তাদের বক্তব্য দিয়েছে। এই খুন ধর্ষণের বিরুদ্ধে হচ্ছে গিয়ে তাদের আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা অব্যাহত রেখেছি। একই সাথে আমরা আবার হচ্ছে গিয়ে আমাদের যে পার্টি কার্যালয় সেখানেও অবস্থান করেছি। সেখানেও সকালবেলায় আজকে হচ্ছে কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এর আগেই ঘোষণা করেছিল আজকে শোক মিছিল করবে। আজকে সারা দেশে সব জায়গায় কালো পতাকা পার্টি কার্যালয়ে উত্তোলন করবে এবং আমরা যথারীতি আমরা হচ্ছে গিয়ে বেলা ১১টার সময় আমাদের পার্টির অফিসে সেই কালো পতাকা উত্তোলন করেছি আমরা। সেখানে আমাদের নেতা কর্মীরা উপস্থিত ছিল। তবে এক্ষেত্রে একটি কথা একটু স্মরণ করে দিতে চাই যে এই যে পুরনো পল্টন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়, যার নাম হচ্ছে মুক্তি ভবন। এই মুক্তি ভবন কিন্তু বরাবরই ছাত্র, শ্রমিক, যুবক, হকার্স, সেটা গার্মেন্টস শ্রমিক, ব্যাটারি রিক্সা শ্রমিক বলেন, ক্ষেত মজুর বলেন, কৃষক বলেন, সবারই অফিস। এটা সবারই জি, কার্যালয়। আমার এবং এবং দীর্ঘদিন ধরে এই দীর্ঘদিন ধরে শুধু হচ্ছে গত ১০ মাস ধরে নয়, আমাদের এই মুক্তি ভবন আমাদের পার্টি অফিস দীর্ঘদিন ধরে বাংলাদেশের মেহনতি মানুষের যে কোনো আন্দোলন সংগ্রামের সে হচ্ছে গিয়ে আতুরঘর হিসেবে সে কাজ করে এসেছে। শুধু রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে নয়, এটা একটু মাথায় রাখতে হবে। ঢাকা শহরে যে ব্যাটারি শ্রমিকরা এখন ঢাকা শহরে রিক্সা চালাতে পারছে, গাড়ি চালাতে পারছে, তাদের এই আন্দোলন, তাদের এই হচ্ছে গিয়ে সংগ্রামের কিন্তু কাজ হচ্ছে আমাদের এই মুক্তি ভবন। এই যে হকার্সরা ঢাকাতে এখনো রাজপথে এখনো তারা হচ্ছে রুটি রুটি কাজ করতে পারে, সেই বাংলাদেশ হকার্স ইউনিয়নের কিন্তু হচ্ছে গিয়ে একটি কেন্দ্র হচ্ছে গিয়ে এই মুক্তি ভবন। এই যে বাংলাদেশ ঢাকা শহরের এই যে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক রয়েছে, সোয়েটার শ্রমিক রয়েছে, তাদেরও কিন্তু সে হচ্ছে গিয়ে আন্দোলনের একটি অন্যতম প্রেরণার জায়গা হচ্ছে এই মুক্তি ভবন। ফলে এই মুক্তি ভবনকে রক্ষা করবার জন্য শুধু কমিউনিস্ট পার্টির সদস্য বা নেতা কর্মীদের হেডেক নয়, ছাত্র, শ্রমিক, হকার্সরাই আমাদের পার্টি অফিস আজকে আগলে রেখেছিল এবং তারাই আগলে রাখবে, অর্থাৎ জনতাই আগলে রাখবে। এবং আমরা আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা হচ্ছে গিয়ে বাংলাদেশের জনগণকে অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি
এবং প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল হচ্ছে গিয়ে আমাদের সাথে সংহতি জানিয়েছে, এবং হচ্ছে সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক দল ছাড়া। এবং আমরা ব্যাপক মানুষের ভালোবাসা পেয়েছি আজকের দিনটিতে, ব্যাপক মানুষের সমর্থন পেয়েছি আজকের দিনটিতে। এবং আপনাদের মাধ্যমে তাদের সবাইকে হচ্ছে গিয়ে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনার কাছে আসি। আমরা যেটি দেখলাম যে জাতিসংঘ মহাসচিবের সাথে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আলোচনা করেছে, বৈঠক করেছে। এবং অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো দিচ্ছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাহিদ ইসলাম এবং জামায়াতের পক্ষ থেকে তারা আলোচনার পরে বেরিয়ে সাংবাদিকদের যে কথাগুলো বলেছেন, পুরো বিষয়টি নিয়ে আপনার কি মনে হলো যে এই বৈঠক থেকে আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলো আপনাকে একে অপরকে শুনতে কি পাচ্ছি না। বার্তা দিল, অথবা একে অপর থেকে কি বার্তা পেল আপনার কাছে মনে হয়? তানভীর হোসেন। ধন্যবাদ শুনতে পাচ্ছি না। টিবিএন এর দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ। সো আজকে আমরা একটা বৈঠক দেখলাম, একটা রাউন্ড টেবিল তারা করেছেন জাতিসংঘের মহাসচিবের সাথে। তো এটার একটা মজার দিক হলো যে আপনাকে বুঝতে হবে যে জাতিসংঘের ক্ষমতা কতখানি এবং তারা সেই ক্ষমতা কিভাবে প্রয়োগ করেন, এই বিষয়টা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর ধারণা আছে এবং জনগণেরও নিশ্চয়ই সেই ধারণাটুকু আছে। আমি তারপরে একটু যোগ করি, এটা হলো যে জাতিসংঘকে একটু হতে পারে যে তারা ইনফর্ম করলো, কিন্তু জাতিসংঘের আসলেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ খুবই সীমিত। আপনি দেখবেন যে জাতিসংঘের ভূমিকা নিয়ে অলরেডি প্রশ্ন এসেছে যে তারা জাতিসংঘের, আমরা যদি 2017 সালে জাতিসংঘের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলি, তখন কিন্তু মিয়ানমারের যে জনগোষ্ঠী বাংলাদেশে এসেছে, রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের সেখানে তখনকার সময় জাতিসংঘের যে প্রতিনিধি ছিলেন মিয়ানমারে, তার কিন্তু দায়িত্ব অবহেলার অভিযোগ কিন্তু এসেছে। আচ্ছা, জি, তানভীর হোসেন, আমি আসবো আপনার কাছে আবারও। শাহিদুল হক রুবেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একই বিষয় আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? যারা রাজনীতিক আছেন তাদের ইচ্ছার বিষয়, আচ্ছা। সেটা কিন্তু জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন কোনো বিষয় না। জাতিসংঘের এই ক্ষেত্রে কিছু করারও সুযোগ নেই। এখন বাংলাদেশের জনগণ যদি মনে করেন যে তারা এই সংস্কার গ্রহণ করবেন বা এই সংস্কার গ্রহণ করবেন না, সেটা জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়ার বিষয়। এখন তারপরে যে বিষয়টা হয়েছে নির্বাচন, জাতিসংঘ কিন্তু তাদের এখতিয়ার অনুযায়ী শুধুমাত্র নির্বাচন পর্যবেক্ষণ করতে পারেন এবং নির্বাচনের ক্ষেত্রে তারা ওপিনিয়ন দিতে পারেন যে নির্বাচনটি ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে অথবা গ্রহণযোগ্য হয়নি। জাতিসংঘ যদি সরাসরি কোনো নির্বাচনে কোনো একটা রাষ্ট্র নির্বাচনে তাদের মানে অধীনে নির্বাচনটা করতে হয়, তাহলে জাতিসংঘের যেসব নিরাপত্তা বলয় আছে বা নিরাপত্তা যে রাষ্ট্রগুলো আছে তাদের অনুমোদন নিতে হয়। এটা আরেকটা প্রক্রিয়া। 2023 সালে আমরা যেভাবে দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতিসংঘের কাছে চেয়েছিল যে জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক বা জাতিসংঘের অধীনে নির্বাচনটা হোক, সেটা কিন্তু হয়নি। সো এখন আপনি যদি মৌলিকভাবে চিন্তা করেন, এটা কিন্তু এক ধরনের আমার কাছে মনে হয় যে এক ধরনের এখানে গোঁজামিল রয়ে যাচ্ছে যে আসলে এই রাজনৈতিক দলগুলো যে আসলে জাতিসংঘের মহাসচিবকে কি বলতে চেয়েছেন। তো তারা প্রথম যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, তারা নিজেদেরকে ভ্যালিডেট করতে চেয়েছেন, তাদের প্রত্যেকটা দল নিজেদের যে ওপিনিয়নের জায়গাটা সেই জায়গাটা ভ্যালিডেশন করতে চেয়েছেন এবং এক ধরনের সমর্থনের প্রত্যাশা করছেন। এই জায়গাটাতে যারা আয়োজক, বর্তমান সরকার এই জায়গাটাতে একটা আমার কাছে মনে হয় যে একটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করেছে। সরকার যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটা হলো যে জাতিসংঘের সমর্থন তাদের উপর রয়েছে, তারা যে সংস্কার কর্মসূচিগুলো প্ল্যান করছে সেগুলোর উপরে তাদের সমর্থন রয়েছে। অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে মাঠের মধ্যে কাজ করছে বা যাদেরকে আমরা দেখছি, তাদের উপরে একটা প্রভাব বিস্তারের আয়োজন বলতে পারি এটাকে আমরা। তারা
এই এই মেসেজটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, জাতিসংঘের গুড বুকে তারা আছেন। কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে খেয়াল করতে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল কথা। কারণ আপনি প্র্যাকটিক্যালি যার কাছে কোনো ম্যান্ডেট নাই, মানে আপনি কারো কাছে আপনি একটা সালিসি বৈঠক করলেন এবং এমন একজনের কাছে আপনি অভিযোগ করলেন যার কাছে এটার কোনো নিয়ন্ত্রণ নাই, যার কাছে এটার কোনো ধরনের ফ্রেমওয়ার্ক নাই কোনোভাবে আপনাদেরকে হেল্প করবে। তো সেখানে যে তাকে সবকিছু জানানো আমার কাছে মনে হয় এক ধরনের রাজনৈতিক দেউলিয়াপনা একটা বিষয়। তিনি যেটা এর আগের গতকালকে যেটা হয়েছে যে আপনার রোহিঙ্গা কমিউনিটির সাথে দেখা করেছে, সেখানে জাতিসংঘের যে ব্যর্থতা সেগুলো নিয়ে কিন্তু কোনো আলাপ হয়নি। জাতিসংঘের ব্যর্থতা নিয়ে কোনো আলাপ হচ্ছে না। তিনি এসেছেন, পাঞ্জাবি পরে ইফতার করেছেন এবং আমরা সব মোহিত হয়ে যাচ্ছি। এই জায়গাটা থেকে বোধহয় আমাদের সচেতন নাগরিকদেরকে বেরিয়ে আসতে হবে, রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। আপনি যে সময়টুকু জাতিসংঘের পিছনে ব্যয় করছেন এবং কোন উদ্দেশ্যে ব্যয় করছেন সেটা যদি জনগণের কাছে পরিষ্কার না হয়, এমনকি রাজনৈতিক দল হিসেবে যদি আপনাদের কাছেও পরিষ্কার না হয়, তাহলে এটাকে আমরা কতটুকু আমরা আসলে গ্রহণ করব, বা এই ধরনের বৈঠকের অবজেক্টিভ নিয়ে আসলে সত্যি একটা সময় প্রশ্ন আসতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। শাহেদুল হক রুবেল, আমি আপনার কাছে আসি একই বিষয় নিয়ে। এই যে বৈঠক হলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, জাতিসংঘ মহাসচিব যে কথা বললেন, আলোচনা করলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার তানভীর ভাই আলোচনার সাথে আমরা খুবই একমত আছি। ইতিমধ্যে কিন্তু আজকের দুবার একটি সেমিনারেও আমাদের গোলটেবিল যে বৈঠক ছিল সেখানে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন, আলোচনা করেছেন। এবং তারপরে হচ্ছে জাতিসংঘের মহাসচিবের উদ্যোগে মানে অনারে একটি ইফতারের পার্টি ছিলেন, সেখানেও আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি রুহিন হোসেন প্রিন্স অংশগ্রহণ করেছেন। তো সেইটা থেকে আমরা যেটুকুন আজকে ব্যস্ততার মধ্যে যেটুকুন আলোচনা শুনেছি, তাতে খুব অর্থবহ আহ, বিষয় বা একটা আশাব্যঞ্জক কোনো দিক নির্দেশনা কিন্তু পাওয়া যায়নি। এক ধরনের বিশ্লেষণ। আহ জাতিসংঘ আমাদেরকে বাহবা দিয়েছে, সাবাসী দিয়েছে। সাবাসী দেওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা দিয়েছেন তারা, সেটা হলো রোহিঙ্গা। রোহিঙ্গার ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে দায়িত্ব নিয়েছে, বাংলাদেশ হচ্ছে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের মতো একটি অত্যন্ত পিছিয়ে থাকা অর্থনীতির দেশ এত সংখ্যক মানুষের দায়িত্ব নিয়েছেন, এই বিষয়গুলোর প্রশংসা আর কি। আচ্ছা, কিন্তু আমাদের আসলে আমার মনে হচ্ছে যে আমাদের সরকার শুনতে চেয়েছিল হচ্ছে শুধুমাত্র তাদেরই প্রশংসার কথা আর কি। তো সেখানে হচ্ছে শুধু তাদেরই প্রশংসা, এক এক- এক যে চেটিয়া বা এক পেশে প্রশংসা বিষয়টি হয়নি। আর হচ্ছে যে তার কাছে নালিশ জানানোরও কোনো বিষয় নাই, তার কাছে আমাদের আহ্বান বা আবদার করবার মতো কোনো বিষয় নাই। সেটা হচ্ছে আমাদেরকে আগে একটু মাথায় নিতে হবে আর কি। তবে এটি যদি হচ্ছে একটি বিজ্ঞাপন হিসেবে বিষয়টি হতে পারে যে জাতিসংঘের মহাসচিব ঠিক এই সময়কালে বাংলাদেশে এসেছে, এটা বাংলাদেশের সরকারের একটা সফলতা হিসেবে আমরা প্রচার করলেও করতে পারি। কিন্তু সেটা খুব বেশি আশাব্যঞ্জক হবে না, খুব বেশি আশাব্যঞ্জক হবে জাতিসংঘের না। মহাসচিব তো শাহেদুল হক রুবেল 2018-তেও সম্ভবত এসেছিলেন। হ্যাঁ, ওই তো জি। এসেছিলেন, তারা সেই ধারাবাহিকতায় তিনি আবার এসেছেন। কিন্তু দেখার যে বিষয়টা হচ্ছে, যেটা তানভীর ভাই অলরেডি উল্লেখ করেছেন আজকে, এই জায়গার যে রোহিঙ্গা ইস্যু, এটা টোটালি আনসলভ। জাতিসংঘ কোনোভাবেই মায়ানমার এর শাসকদেরকে, মায়ানমার রাষ্ট্রকে তারা কনভিন্স করতে পারেনি, তারা কোনোভাবে কনভিন্স করতে পারেনি। রোহিঙ্গাদেরকে তার নিজের দেশে ফিরিয়ে নিতে পারেন নাই। ঠিক আছে, এটা একটা বিরাট ব্যর্থতা। আর সেটার হচ্ছে গিয়ে দায়ভার বহন করতে হচ্ছে বাংলাদেশের মানুষদের। ঠিক আছে, জি। এখানে আন্তর্জাতিক সহায়তা আছে, আন্তর্জাতিক সাহায্য আছে, কিন্তু তারপরেও বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনীতির ক্ষেত্রে কি হচ্ছে, এটার প্রভাব পড়ছে না বাংলাদেশের মতো একটি দেশের? অবশ্যই এটার একটা প্রভাব পড়ছে আর কি, নানা রকম প্রভাব পড়ছে। এই মাদক চোরাচালান বলেন, এবং কি অস্ত্র ব্যবসা বলেন, অস্ত্র চোরাচালান বলেন, এবং নানা ধরনের রাজনৈতিক এবং সামাজিক ঝুঁকি কিন্তু রয়েই গেছে এই 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 সমস্যাটাকে নিয়ে। ডক্টর শাহেদুল হক এই রুবেল, জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমাকে একটি বিরতি নিতে হবে। আমি একটি বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক,
আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্ন চলে যাব। তানভীর হোসেন, আপনার কাছে আসি একটু, যদি আপনি যে বিষয়টা আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। এই হচ্ছে বিষয়। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এখন এই যে সংক্ষিপ্ত প্যাকেজে কি কি থাকবে এবং বৃহৎ প্যাকেজে কতটুকু সংস্কার থাকবে, এই বিষয়টির ব্যাপারে কি বলবেন তানভীর হোসেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এই প্রশ্ন এবং উত্তর দুটি একটু চাতুর্যপূর্ণ এই কারণে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এর আগে কিন্তু বলেছেন যে উনি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন করতে চান বা নির্বাচন হবে, বা অন্যান্য সব পক্ষ বলেছেন। এখন সেটা সংস্কার দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী, আপনি দেখুন কোনো সংস্কারই আসলে স্বল্পমেয়াদী সংস্কার হয় না। আপনি যে কোনো, আপনাকে বুঝতে হবে যে ইউ আর কমান্ডিং, আপনি একটা স্ট্যান্ডিং আর্মিকে আপনি কমান্ড করছেন না, আপনি কমান্ড করছেন একটা মুভিং প্যারেডকে আপনি কমান্ড করছেন। আমরা যদি এভাবে বলি যে একটা সরকার, একটা প্রক্রিয়া, একটা প্রতিষ্ঠান যেটা চলমান, সেই চলমান প্রক্রিয়ার মধ্য থেকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। সরকার কোনো মানে অবজেক্ট না যেটা দাঁড়িয়ে আছে এক জায়গাতে স্টিল অ্যালোন হয়ে দাঁড়িয়ে আছে এবং আপনি সেটাকে সংস্কার করে একটা মেশিন আপনি চালিয়ে দিবেন। আমি একটু উদাহরণ দেই। আপনি চিন্তা করেন যে আপনি একটা গাড়ির ইঞ্জিন চালু করে গাড়িটা আপনি ঠিক করবেন, সেটা কতখানি পসিবল? আপনাকে ইঞ্জিন থামাতে হবে। কিন্তু আপনি যদি ডাক্তারদের দিকে তাকান, একজন মানুষের ইঞ্জিন বন্ধ করে কিন্তু তাকে অপারেট করা হয় না, তাকে চালিয়ে তাকে বাঁচিয়ে রেখে অপারেট করা হয়। সো এখানে আমাদের ডক্টররা যেভাবে আসলে যত্ন নিয়ে কাজ করেন, সেভাবে রাজনীতিবিদদেরকে সেরকম যত্ন নিয়ে কাজ করতে হবে, কারণ আপনার রোগীকেও বাঁচিয়ে রাখতে হবে এবং রোগীকে সারিয়ে তুলতে হবে। এখন আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এখন পর্যন্ত খুব খোলাখুলি ভাবে বলেননি যে তারা কতটা সংস্কার চান বা কিভাবে সেই সংস্কারটা তারা শেষ করতে চান। এখন এই সংস্কারটা কে ভ্যালিডেট করবে? জাতিসংঘ কে সংস্কার ভ্যালিডেট করবে? তাদের কি সেই তাদের যে কার্যক্ষমতা বা কার্যপরিধি, সেই কার্যপরিধির মধ্যে বাংলাদেশের সংস্কারের উপর তাদের কি কোনো ধরনের মন্তব্য করার সুযোগ আছে? নাই। যদি নাই থাকে তাহলে তাকে এটা জানানো যে স্বল্পমেয়াদী সংস্কার হলে নির্বাচন এই সময় হবে, দীর্ঘমেয়াদী সংস্কার হলে নির্বাচন ওই সময় হবে। এগুলো আমার কাছে মনে হয় যে এক ধরনের বিরাজনৈতিককরণের প্রচেষ্টা বা প্রক্রিয়ার সূচনা মাত্র। আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে, তাদেরকে অবশ্যই আপনার হলো এই জায়গাটাতে কখন তারা নির্বাচন চায়, কিভাবে চায়, এই জায়গাটাতে এক হতে হবে। জি তানভীর হোসেন, আমি আসবো আপনার কাছে, আমি আবারও আসবো আপনার কাছে আরো কয়েকটি বিষয় নিয়ে। আমি একটু শাহেদুল হক রুবেলের কাছে যাই। শাহেদুল হক রুবেল, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি অথবা আপনাদের রাজনৈতিক দল আপনারা কোনটা চান আসলে, সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ? আপনারা কোন দিকে যাবেন? শুনেন, এখানে বিষয়টা এত হালকাভাবে দেখবার সুযোগ নেই। আমরা আমূল পরিবর্তন চাই, আমরা ব্যবস্থাটার পরিবর্তন চাই, এবং এই ব্যবস্থার পরিবর্তনের সূচনা হতে পারে কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে। আর এই সংস্কার উদ্যোগের গ্রহণের যে বিষয়টি আছে, এটাকে নির্বাচনের সাথে আমার মনে হয় একটা বৈরী অবস্থানে দাঁড় করিয়েছে, যে নির্বাচন চাও নাকি সংস্কার চাও, সংস্কার চাও নাকি নির্বাচন চাও। তো তানভীর ভাই খুব যথার্থ বলেছেন যে এটাকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া। তবে আমরা সুস্পষ্টভাবে আগেও বলেছি যে নির্বাচন এবং সংস্কার এটা পরস্পর বৈরী কোনো বিষয় না, সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবং আপনার হচ্ছে যে উনি বললেন যে যদি হচ্ছে সব সংস্কার ম্যাক্সিমাম যদি রিফরমেশন চায়, আর ম্যাক্সিমাম রিফরমেশন কি জুলাইয়ের মধ্যে সম্ভব হবে? এত বছরের একটা পচা গলা ব্যবস্থা, কিন্তু এসেই বলেছিলেন যে সবকিছু পচে গলে গেছে, যে পচে গলা ব্যবস্থাটা কি তিনি মাত্র 1.5 বছরে পারবেন? তার হাতে কি কোনো জীবন কাঠি আছে, না আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে যেটা ঘষে দেবেন আর একদম হচ্ছে গিয়ে মানে আপনার 26 সালের জুনের মধ্যে পুরো বাংলাদেশের রাষ্ট্রটা মেরামত হয়ে যাবে? না,
এই রাষ্ট্রের সংস্কারের বিষয়টি একটি দীর্ঘমেয়াদী বিষয়, এবং এখানে একটা জিনিস মনে করতে হবে, সেটা হচ্ছে যে এবং এটি একটা ডেমোক্রেটিক্যালি ঘটনাটাকে ঘটাইতে হবে, ডেমোক্রেটিক্যাল প্রসেসকে অফ করে না। আমরা এর আগে বলেছিলাম 111-এর সময় যে তখন তারা বলছে গণতন্ত্র তার লাইন হারিয়ে ফেলেছে, অসুস্থ হয়ে গেছে, ফলে গণতন্ত্রকে তারা হচ্ছে গিয়ে তানভীর ভাইয়ের ভাষায় একদম অফ করে দিয়ে তারপর এটাকে মেরামত করবে, অফ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু এই সংস্কারকে যথার্থ জায়গায় নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টি বা বাম গণতান্ত্রিক জোট তাদের সুস্পষ্ট এবং অনেকগুলো রাজনৈতিক দলের সুস্পষ্ট কথা রয়েছে, এবং বিএনপির কথাও এখানে আমাদের অনেক কাছাকাছি, যে ন্যূনতম কিছু সংস্কার প্রয়োজন এদেশে হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, এবং ন্যূনতম একটি সংস্কার যৌক্তিক সময়ের মধ্যে, এবং এই সময়টা খুব বেশি লাগে না, আমরা এটা দেখিয়েছি, এই সময় খুব বেশি এই সময় লাগবে না, এটা এই যৌক্তিক সময়ের মধ্যে এই মানে ন্যূনতম কিছু সংস্কার, বিশেষত সংবিধানের কিছু সংস্কার। তারপর সংবিধানের ক্ষেত্রে দেখেন যে একটা অবাধ নির্বাচনের ক্ষেত্রে তার প্রথম বাধার জায়গা ছিল 7-এর খ ধারা, যেটি কিন্তু গত ডিসেম্বরে 24শে ডিসেম্বরে হচ্ছে উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। এখন প্রয়োজন কি? এখন হচ্ছে একটি অধ্যাদেশ নেওয়া, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই সংবিধানের প্রসঙ্গে, যে সংবিধানের যেটুকু বাধার জায়গা রয়েছে, একটা হচ্ছে অবাধ ও একটা নিরপেক্ষ নির্বাচন করবার জন্য, সেটাকে সংশোধন করে একটা হচ্ছে গিয়ে একটা অধ্যাদেশ নেওয়া এই উপদেষ্টা পরিষদের থেকে, এবং আগামীতে জনগণের প্রত্যক্ষ ভোটে যে যারা নির্বাচিত হবেন জাতীয় সংসদে, তাদের হচ্ছে গিয়ে মাধ্যমে এই হচ্ছে গিয়ে সংশোধনীগুলোর প্রস্তাবগুলো, অ্যামেন্ডমেন্টটাকে তখন হচ্ছে মানে সংসদীয় পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্টে রূপান্তরিত করা এই অধ্যাদেশগুলো, এবং এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। মানে সংস্কারের কাজগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, এটা ডিক্রি জারি করে সম্ভব না। আপনি ডিক্রি জারি করে দিলেন, পুলিশ নিয়ে একটা ডিক্রি জারি করে দিলেন, আপনার জনপ্রশাসন নিয়ে একটা ডিক্রি জারি করে দিলেন, এই ডিক্রি জারি করে এই সংস্কারগুলো তো টিকবে না। ঠিক আছে, এটা টিকার জন্য হচ্ছে কি জনগণকে লাগবে, জনগণের সেই সেন্টিমেন্টটা তৈরি হতে হবে, জনগণের সেই প্রত্যাশা জায়গা তৈরি হতে হবে। আমাদের এই তরুণ ছোট ভাইরা বলতেছেন যে অগাস্টেই মানুষ এই ম্যান্ডেট দিয়ে দিয়েছে না, অগাস্টে মানুষ এত কিছু বুঝে এত কিছু করে না, সে হচ্ছে সিম্পলি সে একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কিন্তু সংস্কারের বিষয়গুলো শুধু রাজনৈতিক দলগুলোর টেবিলে আলোচনা হচ্ছে, ঠিক আছে, ফোরামে আলোচনা হচ্ছে, সেমিনারে আলোচনা হচ্ছে, কিন্তু এই বাংলাদেশের আসল স্টেক হোল্ডার, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক, মানে মানুষের শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষ রয়েছেন, অর্ধশিক্ষিত অনেক মানুষ, তাদের ভাবনা কি, তারা চিন্তা কি, তারা কতটুকু প্রয়োজনীয়তা অনুভব করছেন এই সংস্কারের, এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে খুব দীর্ঘ মেয়াদী কাল ধরে চলবে হচ্ছে সংস্কার প্রক্রিয়া। এই সংস্কার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদকাল ধরে চলবে, এটা 18 মাস সম্ভব না। ফলে খুব দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে, ঠিক আছে, একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন সরকারের করতে হবে। জি ডাক্তার আর সাহেদুল এর রুবেল, বাইরে যদি কোনো রহস্যজনক কথাবার্তা বলা হয়, কোনো মানে চাতুর্যপূর্ণ কথাবার্তা বলা হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো হিডেন এজেন্ডা আছে, যে হিডেন এজেন্ডাটা হয়তো শুভ নয়। জি আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেদুল রুবেল। আমি একটু তানভীর হোসেন আপনার কাছে আসতে চাই। আচ্ছা, আমি আমরা একটু যদি দুঃখ দেখি যে প্রকাশ করছি, বাংলাদেশে এবছর মোশাররফ রমজানে ভাই আমাকে একটু বিদায় দিনের নিতে বেলায় হচ্ছে। খাবারের দোকান খোলা রাখা এবং খাবার খেতে গিয়ে অনেকেই হামলা নিগ্রহের শিকার হচ্ছেন, এবং সম্প্রতি এই ধরনের বেশ কয়েকটি ঘটনা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আমরা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি। এই যে রমজানের পবিত্রতা রক্ষার নামে যে মোরাল পুলিশিং, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন, কি বলবেন তানভীর হোসেন? ধন্যবাদ। আমি আমি নিজে তো মুসলমান, তো মোরাল পুলিশিং যেটা হচ্ছে এটা আসলে খুবই জঘন্য কাজ হচ্ছে। এখন আপনাকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আহ, আমি একটু আমার ব্যক্তিগত উদাহরণ দেই। আমার মা হলো অসুস্থ, এবং তিনি খুবই সিভিয়ার রকমের অসুস্থ, এবং তিনি রোজা রাখতে পারবেন না। তো ডাক্তার হলো যে তাকে একেবারে স্ট্রিক্টলি বলেছেন তিনি রোজা রাখতে পারবেন না। ইসলাম ধর্মে বিধান আছে যদি কোনো অসুস্থ রোগী রোজা রাখতে না পারেন, তাহলে তার জন্য অন্য কেউ তার পক্ষ থেকে রোজা রাখবেন, বা কিভাবে সেটা করা সম্ভব একেবারে সুস্পষ্ট বিধান আছে।
এখন বাংলাদেশের সব মানুষ এলিজিবল রোজা রাখার জন্য, এটা আমি মনে করি না। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ আছে, 100 জনের মধ্যে একজনও যদি থাকে তার অধিকারও সংরক্ষণ করতে হবে। সুতরাং আমাকে অবশ্যই প্রশ্ন করা হবে আমার রোজার জন্য, আরেকজন রোজা রাখলো কি রাখলো না, সেই দিনের বেলায় খেলো কি খেলো না, সেই প্রশ্নের জবাব তো আমাকে দিতে হচ্ছে না। এখন আপনি যদি এই এই এক্সাম্পল গুলো তৈরি করেন, এই এক্সাম্পল গুলো আমার কাছে মনে হচ্ছে যে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জিনিসগুলো বাংলাদেশে ডেভেলপ করার চেষ্টা করছে। এই ধরনের একটা মব ভায়োলেন্সের মাধ্যমে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। রমজানের পবিত্রতার যে কথাটা বলা হয়, সেটা কিন্তু একটা ফিলোসফিক্যাল কথা। রমজানের পবিত্রতার ভ্যালু কিন্তু আপনি মানে 2 নাম্বার খাবার বিক্রি করবেন, ভেজাল খাবার বিক্রি করবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, আপনি নারী নির্যাতন করবেন, আপনি রেপ হবে, আপনি রাস্তাঘাটে আপনি প্রচন্ড বাজে ভাষায় কথা বলবেন, গালিগালাজ করবেন, মারামারি করবেন, ওর মধ্যে রমজানের পবিত্রতা নষ্ট হয় না? সো রমজানের পবিত্রতা, সংযম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ইডিওলজির সাথে সম্পৃক্ত। আমি মনে করি যে একজন মানুষ আমার সামনে খাচ্ছে, সেটা দেখে আমি বিরত থাকতে পারাটাই, আমি নিজেকে বিরত রাখতে পারাটাই আমার সংযম। সুতরাং মুসলমানদেরকে অবশ্যই এই আমরা যে সো কল এখন ডিজিটাল যে মিডিয়াতে যে জিনিসগুলো প্রচার হয়, যে প্রোপাগান্ডা গুলো হয়, এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনোভাবেই আরেকজনের অধিকার নষ্ট হয় এরকম কোনো আচরণ আসলে করা যাবে না। এবং রাষ্ট্রকে অবশ্যই আমি বলবো এই জায়গাটাতে কঠোর হতে হবে এবং দোদুল্যমান অবস্থায় থেকে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্নে আসি তানভীর হোসেন আপনার কাছে। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম তিনি লিখেছেন যে জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল এবং তিনি আরও লিখেছেন, আমি ছোট্ট একটি অংশ তুলে ধরছি, জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারাই দেশের রাজনীতি করার অধিকার রাখেন, জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। এবং এর প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি এক বিবৃতিতে উপদেষ্টা মাহফুজ আলমের যে মন্তব্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন যে মাহফুজ আলম ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি জামায়াত সম্পর্কে এমন, অর্থাৎ যুদ্ধাপরাধের যে সহযোগীর যে বিষয়টি মন্তব্য করেছেন, এই মন্তব্য করে একটি প্রতিবেশী দেশের গুপ্তচরদের ভাষাতেই কথা বলছেন। এই যে তাদের কথা এবং প্রতিবাদ অথবা প্রতিক্রিয়া যেটাই বললি না কেন, এই বিষয়ে আপনি কি বলবেন তানভীর হোসেন? তাহলে এটা আমাদের উপদেষ্টা মাহফুজ সাহেবের কথা, মাহফুজ সাহেব জামাতকে যেভাবে দেখেছেন সেটা একটা বিষয়, একটা লেন্স। সেই লেন্সের মধ্যে আমি মনে করি যে সেই লেন্সটা একেবারে স্বচ্ছ না। এই কারণে স্বচ্ছ না, স্বচ্ছ হলো জামাত যেটা বলেছে সেটাই সত্য। জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আছে, এখনো তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আমরা সবাই জানি। তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কোনো ভূমিকা নেয়নি, তারা মুক্তিযোদ্ধাদেরকে নিপীড়ন করেছে। মুক্তিযুদ্ধের সময় তারা বর্বর রকমের তারা অত্যাচার করেছে। সো জামাতকে কোনোভাবে এই জায়গাটাতে প্রিভিলেজ দেওয়ার কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2, জামাত যে তার মানে তার যে অবস্থানটা যে একটু বদলায়নি, সেটা গোলাম মিয়া পরোয়ারের যে কথা আছে সেই কথাতেই পরিষ্কার যে তারা আসলে তাদের অবস্থান বদলায় নেই। এখন একটা প্রশ্ন আসে যে জামাতের না, মধ্যে তানভীর হোসেন তিনি যেটি বলেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে মাহফুজ আলম এই যে যুদ্ধাপরাধ যে অভিযোগটি এনেছেন যুদ্ধাপরাধের সহযোগী হিসেবে, তিনি সেখানে বলেছেন যে জামায়াত সম্পর্কে এমন মন্তব্য করে একটি প্রতিবেশী দেশের গুপ্তচরদের ভাষাতেই কথা বলছেন। জি, এটা তো একটা রাজনৈতিক খেলা এখানে হচ্ছে। সেখানে মানে আমার যেটা কথা সেটা হলো যে উপদেশটা ঠিক বলেছেন নাকি হলো যে জামাতের প্রতিনিধি মিয়া গোলাম পরোয়ার ঠিক বলেছেন। সো প্রথমত হলো যে তিনি কার প্রতিনিধিত্ব করছেন সেই তথ্য যেরকম জামাতের হাতে নেই বা আমাদের হাতে নেই, একই সাথে উনি যে তথ্যটা বলেছেন যে বাংলাদেশপন্থী জামায়াত ইসলাম, এরকম কোনো তথ্য তো জনগণের হাতে নেই এবং সেটা সম্ভাবনাও নেই। সুতরাং জামাতকে অবশ্যই মুক্তিযুদ্ধে তাদের যে অপরাধ আছে সেই অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যারা এই ক্ষমাটা চাইবে প্রকাশ্যে, তখন আমরা
ভাবতে পারবো বা কিংবা ভাবার একটা সুযোগ পাবো যে জামাতের একটা অংশ বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছে বা বাংলাদেশকে তারা ধারণ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে জামাতের কোনো অংশ বাংলাদেশকে এখন পর্যন্ত তারা ধারণ করে, কারণ জামাতের গত 7 মাসের যে কর্মকাণ্ড আছে সেখানেও তার কোনো নজির বা সেখানেও সেরকম কোনো বক্তব্য আমরা আসলে পাইনি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন আসি, যেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি একটু তুলে ধরি বিষয়টা। সম্প্রতি যে ধর্ষণের শিকার হয়ে একটি শিশু মারা গেল, তার জানাজায় অংশ নিতে মাগুরায় গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজন নেতা। এবং এই জানাজায় অংশ নিতে পুলিশের একটি হেলিকপ্টারে করে মাগুরায় গিয়েছিলেন তারা, হাসনাত এবং সার্জিস। এবং এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে এটি নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা হচ্ছে যে পুলিশের হেলিকপ্টারে তারা কিভাবে গেল, কেন গেল। এবং সার্জিস তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে যখন শুনলাম শিশুটি আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছি, সেনাবাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টার, যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখন মাগুরায় গিয়ে তার জানাজা অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পরে আবার ঢাকায় ব্যাক করেছি। এই যে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি বিষয়টি কিভাবে দেখেন তানভীর হোসেন? মানে তিনি বলছেন যে তিনি একটা সুযোগ নিয়েছেন, হ্যাঁ, তো ওনারা তো সুযোগ সন্ধানী, এই বিষয়টা তো বলাই হচ্ছে, উনি সেটা স্বীকার করেছেন যে উনি সুযোগ নিয়েছেন, কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলে ওনারা সেই সুযোগটা নিতে পারেন কিনা। যদি নিতে পারেন তার মানে এটা হচ্ছে কি যে তারা তো সরকারের পক্ষের রাজনৈতিক শক্তি হিসেবে নিজেরা মাঠে নিজেদেরকে আপনার হলো যে করেছেন, এস্টাবলিশ করেছেন, বা নিজেদের এই বিষয়ে তো আর কারো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এখন প্রশ্ন হলো যে তিনি কার প্রোটোকলে গেছেন। যদি রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা, রাষ্ট্রীয় কোনো সিস্টেমকে আপনি যখন তিনি যে সিট খালি আছে, তো সিট খালি আছে বলেই কি আমি কি চাইলে কি আগামীকালকে বিমানে করে কোথাও যেতে পারবো? সিট খালি থাকলে কি আপনি যেতে পারবেন বা অন্য কেউ? তাহলে তার মানে হচ্ছে যে তিনি তার যে নৈতিক অবস্থার বাইরে যে উনি একটা সুযোগ নিয়েছেন, যেটাকে আমরা বলতে পারি যে এক ধরনের অবৈধ সুযোগ তিনি গ্রহণ করেছেন। এখন তিনি সেখানে একটা মোরাল ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করছেন যে একটা জানাজায় অংশগ্রহণ করার জন্য গেছেন। তা আমি মনে করি যে তানভীর হোসেন, আমাদের হাতে সময় একদম শেষ। যদি স্বচ্ছতাই থাকতো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ। তিনি যদি নৈতিকভাবে স্বচ্ছই থাকতো তাহলে তিনি ব্যক্তিগত ব্যবস্থায় তিনি জানাজায় যেতে পারতেন। জি, আপনাকে ধন্যবাদ। দুঃখিত আজকে আর সময় দিতে পারলাম না। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে। ভালো থাকবেন। আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।